যতবার ডাকেন আমি সম্মানিত বোধ করি। আপনাদের আন্দোলনের পাশে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। তবে হ্যাঁ, প্রথমেই বলছি যে আমরা আসলে আপনাদের সাথে, বিশেষ করে আপনারা দৈনিক মজুরি ভিত্তিক সরকারি প্রতিষ্ঠানের যারা রয়েছেন, এর আগে আউটসোর্সিং কর্মচারীদেরও আন্দোলন দেখেছি। আপনারা যে আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মচারী এবং এর পরবর্তীতে মাস্টার রোল কর্মচারীদের সাথে যা হয়েছে, এটা কিন্তু আমরা আপনাদের আন্দোলনের মধ্যে দিয়ে জানতে পেরেছি। এর আগে আসলে আন্দোলনের আগে এখানে এই সেক্টরে কি হয়, আউটসোর্সিংয়ের নামে কি ধরনের নিয়োগ বাণিজ্য চলে, কিভাবে কর্মচারীদের সাথে কিভাবে শ্রম অধিকার লঙ্ঘন করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমি স্বীকার করছি যে আমরা অত বেশি জানতাম না। আপনাদের আন্দোলনগুলো সামনে আসার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে সরকারি প্রতিষ্ঠানের ভিতরেই শ্রম অধিকারের কি ভীষণ লঙ্ঘন হয়। আমরা আগে গার্মেন্টস সেক্টরে দেখেছি, আপা এখানে গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করেন, আমরা গার্মেন্টস সেক্টরে দেখেছি এই ধরনের নিপীড়ন এবং অমানবিক ব্যবহার চলতে। আমরা দেখেছি প্রতি পদে পদে সেখানে শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের ভিতরে সরকারের আমলাতন্ত্র, সরকারের ভিতরের লোকজন তার শ্রমিক এবং কর্মচারীদের সাথে কি ধরনের আচরণ করেন এবং পদে পদে শ্রমিক অধিকার লঙ্ঘন করেন, সেটা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সামনে নিয়ে আসার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেটা জানলাম, আপনাদের কাছ থেকে জানতে পেরেছি যে আপনারা অনেকে এখানে মাস্টার রোলের কর্মচারী ছিলেন, কিন্তু আপনাদেরকে পরবর্তীতে 2025-এর যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে দিয়ে দৈনিক ভিত্তিক শ্রমিকের ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। সেটা অত্যন্ত লজ্জার বিষয় এবং অত্যন্ত দুঃখের বিষয় যে সাধারণত কি হয়, একটা শ্রমিক যখন একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করে, 1 বছর 2 বছর 7 বছর 10 বছর, তার তো আসলে দিনে দিনে সে আরো বেনিফিট পাবে, তার চাকরিটা আরো বেশি স্থায়ী হবে। সরকারি প্রতিষ্ঠান প্রথম বছরে হয়তো তাকে দিল না কিছু, দ্বিতীয় বছরে দিল না, কিন্তু তৃতীয় বছর পঞ্চম বছরে গিয়ে সে নানা ধরনের ভাতা পাবে। শ্রম অধিকার তো তাই বলে যে একজন শ্রমিক যখন ধীরে ধীরে কাজ করতে করতে দক্ষ হয়ে উঠবেন, তার দক্ষতার সমপরিমাণ বেনিফিট তিনি প্রতিষ্ঠান থেকে পাবেন। আপনাদের ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখলাম যে বাংলাদেশে সব কিছুই সম্ভব আসলে, যে আপনাদের যত সময় গেল, 5 বছর গেল, 7 বছর গেল, কেউ এখানে আমি শুনতে পেলাম আপনাদের এখানকার যারা বক্তব্য দিলেন যে কেউ 10 বছর 15 বছর ধরেও এখানে কাজ করছেন, অথচ হঠাৎ করে মাস্টার রোল যে পজিশনটা ছিল, 20-30 বছর ধরেও কাজ করেছেন, মাস্টার রোল যে পজিশন ছিল সেই পজিশনটা গায়েব করে দিয়ে সবাইকে একবারে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকে পরিণত করা হলো। এটা যদি সরকারি প্রতিষ্ঠানের ভিতরেই বসে শ্রমিক অধিকারের এই ধরনের লঙ্ঘন, শ্রম আইনের এই ধরনের লঙ্ঘন আসলে আমি জানি না কি করে হতে পারে। এখন মাস্টার রোল পজিশন থেকে দৈনিক শ্রমিক করে দেওয়া হলো, 30 দিনের থেকে এখন আপনাদেরকে 22 দিনে বেতন দেওয়া হবে। এটা ভাবাই যায় না যে একটা মানুষ মাসিক ভিত্তিতেও যদি কাজ করেন, তিনি 30 দিন কাজ করলে তিনি 22 দিনের বেতন পাবেন, তাহলে ছুটিটা গেল কোথায়? একটা শ্রম আইনের একটা খুবই জরুরি একটা বিষয়, সেটা হলো যে কাজ এবং ছুটি, এটাকে তো আলাদা করে দেখা যাবে না। যেখানে কাজ আছে সেখানে ছুটি থাকবে। 5 দিন কাজ করলে 2 দিন ছুটি পাবেন, বা 6 দিন কাজ করলে 1 দিন ছুটি পাবেন। কাজ এবং ছুটি এ দুটোকে আলাদা করে দেখা যাবে না, কিন্তু এখানে সেটাই অদ্ভুত ব্যাপার করা হলো যে কাজ আছে কিন্তু ছুটির কোনো কনসেপ্ট নাই। তার মানে যে এইভাবে শ্রম আইনের লঙ্ঘনটা কারা করছে? সরকারে বসেই তারা শ্রম অধিকারের লঙ্ঘন করছে। তাহলে বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস বা অন্যান্য যেসব কলকারখানা রয়েছে যেগুলো সরকারি না, তাদের দিকে আমরা তাদের সাথে তাহলে আমরা কিভাবে শ্রম আইনটা তাদের ওখানে আমরা বাস্তবায়ন করব, যেখানে সরকার নিজেই আসলে শ্রম আইনের ভঙ্গকারী এবং শ্রম আইনে যেসব লেখা আছে সেটাকে পাত্তা দিচ্ছেন না। তার মানে হচ্ছে এখানে আমি আপনাদের যে এই দাবিগুলো করলাম, সেই দাবিগুলো যৌক্তিক শুধু না, এই দাবিগুলো খুব সাধারণ ন্যূনতম বেসিক দাবি। এই দাবিগুলোর জন্য আপনাদেরকে যে রাস্তায় নামতে হচ্ছে, এটাই আমাদের জন্য ভীষণ লজ্জাজনক। আপনারা কেউ 10 বছর 15 বছর ধরে কাজ করেছেন, এখানে বলা হচ্ছে যে আপনাদের এখানে স্লোগানগুলো দেখছি যে কথায় কথায় দক্ষ শ্রমিকের চাকরি নেওয়া যাবে না, চাকরিচ্যুত করা যাবে না। এখন দক্ষ শ্রমিককে কেন চাকরিচ্যুত করতে হয়? দক্ষ শ্রমিকের কেন চাকরি যাবে? এটা তো মাথায় ঢোকে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছরে আপনাদের বিভিন্ন আন্দোলন থেকে যে দক্ষ শ্রমিক চাকরিচ্যুত করার পেছনে একটা অনেক বড় একটা কারণ আছে তাদের, এবং সেটা হলো তারা চাচ্ছেন যে সকল কিছু, এই পুরো চাকরি দেওয়ার পুরো দায়িত্বটা, কর্মসংস্থান, রিক্রুটমেন্ট, এটা পুরোটা ঠিকাদারি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তুলে দেওয়া। এবং সবচেয়ে যেটা আমরা বুঝতে পারি যে এটার ভিতরে আমলা
আমলাতন্ত্রের লোকজন, সচিব, উপসচিব থেকে শুরু করে অনেকেই জড়িত, যারা যে কোনোভাবে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে দিয়ে দিতে চাচ্ছেন। কেন চাচ্ছেন? তাদের অজুহাত কি আর বাস্তবতা কি সেটাও আপনারা জানেন। তারা বলছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে যদি আমরা হস্তান্তর করি তাহলে নাকি সরকারের ব্যয় সংকোচন হবে, এরকমই তো আমরা শুনে থাকি। কিন্তু তারা এটা বলেন না যে ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে দিলে ব্যয় সংকোচন কিভাবে হবে, কোত্থেকে হবে। কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটা যে দেওয়া হয়, কাজটা কি তারা ফ্রিতে করে দেন? ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনা মানেই হচ্ছে এই কাজের বদলে তারা মোটা অঙ্কের কমিশন নেবেন সচিবালয় থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে। তার মানে পুরোটাই একটা ব্যবসায়িক লেনদেন বা এটা একটা লুটপাটের ক্ষেত্রে পরিণত হয়েছে অলরেডি। আমরা আগে দেখেছি আউটসোর্সিং কর্মচারীদের যে আন্দোলন, সেখান থেকে তারা দাবি করেছেন, আপনারা এখন দাবি করছেন যে কোনোভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যদি নিয়োগগুলো হয় তাহলে আপনারা কোনোভাবেই আসলে নিয়োগ বাণিজ্যটা ঠেকাতে পারবেন না। এবং আপনারা এখানে অনেকেই আছেন যারা নিয়োগ বাণিজ্যের শিকার। এভাবে কথায় কথায় যখন দক্ষ শ্রমিক ছাঁটাই করা হয়, তার পরবর্তীতে আবার নতুন করে এক ব্যাচ শ্রমিক নেওয়া হয়। শ্রমিক ছাঁটাইয়ের উদ্দেশ্যই থাকে যে আমি এখানে 100 জন শ্রমিককে ছাঁটাই করে দিলাম, তার চাকরির কোনো নিরাপত্তা নেই, হঠাৎ করে সকালবেলা এসে শুনলো যে তার চাকরি নাই, এবং তার পরবর্তীতে তাকে আবার যে 100 জন নিয়োগ দেওয়া হবে সেই 100 জনকে তার ফ্রিতে নিয়োগ দেওয়া হবে না। আপনারা সবাই জানেন যে এখানে একটা তুঘলকি শত কোটি টাকার নিয়োগ দরিদ্র মানুষের কাছ থেকে কখনো 50,000, কখনো 1 লাখ টাকা, কখনো 1.5 লাখ টাকা, 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য। তার মানে ঠিকাদারি প্রতিষ্ঠান মানেই এখানে একটা দুর্নীতি, লুটপাট এবং মধু খাওয়ার সুযোগ। এবং যে কারণে সরকারের ভিতরেও কেন এত বিপুল আগ্রহ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়ার, বিপুল আগ্রহ কারণ এই ভাগ বাটোয়ারার তারাও সামিল। এবং এটার বিভিন্ন প্রমাণও আমরা পেয়েছি, যেখানে একটা সিন্ডিকেট আছে, সচিবালয়ের ভিতরেই সিন্ডিকেট আছে, এবং তারা সকলেই আসলে এই যে ঠিকাদারি প্রতিষ্ঠানের যেই নিয়োগ বাণিজ্য, এই নিয়োগ বাণিজ্যের যেই মধু, এই মধুটা তারা সকলেই ভাগ বাটোয়ারা করে খান। এবং এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের এত আগ্রহ, তারা জোর জবরদস্তি করে আপনাদের দাবি দেওয়া এবং আন্দোলন সত্ত্বেও তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকেই আনবেন। এই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রথা বাতিল করার বিরুদ্ধে এত আন্দোলন হওয়ার পরেও আমরা তাদের কাছ থেকে আসলে কোনো ধরনের কোনো প্রতিশ্রুতি পাইনি যে না, সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেই হবে, এখানে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা লাভ করা বা নিয়োগ বাণিজ্য করার সুযোগ দেওয়া যাবে না, এই প্রতিশ্রুতি তারা দেননি। এখানে একটা কথা বলি, আপনারা যে দাবিগুলো করেছেন যে ঈদ বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা, এগুলো তো খুব, মাতৃত্বকালীন ছুটি, এগুলো তো খুবই বেসিক, খুব ন্যূনতম শ্রমিকের দাবি। এগুলো সরকারি প্রতিষ্ঠানকে আলাদা করে করতে হবে কেন? এগুলো তো একটা সরকারি প্রতিষ্ঠান তো এক্সাম্পল সৃষ্টি করবে, উদাহরণ সৃষ্টি করবে যে সরকারি প্রতিষ্ঠানে শ্রমিকদের এই দাবিগুলো আছে, কিন্তু আপনাদেরকে আলাদা করে চাইতে হচ্ছে। এবং এখানেও আপনি সরকার বলবে যে আমরা ব্যয় সংকোচন করছি, আমাদের টাকা নাই, বাজেট নাই, এখানে শ্রমিকদের থেকে এই উৎসব ভাতাগুলো দিলে আমাদের ব্যয় সংকোচন হবে। এখানে আমি যেহেতু অর্থনীতির মানুষ, আমি একটু একটা কথা বলি, সরকারকে না ব্যবসায়ীর মতো চিন্তা করলে হয় না, সরকারকে সামগ্রিক অর্থনীতির জায়গা থেকে চিন্তা করতে হবে। এখন তারা বলছেন যে তারা এই ভাতাগুলো কেটে দিয়েছেন। আপনারা যে ভাতাগুলো, আমি যতদূর জানি মাস্টার রোল হিসেবে আপনারা আগে পেতেন, এই সব, আমি যদি ভুল হয়ে না থাকি, উৎসব ভাতা, ঈদের বোনাস, এগুলো আপনারা পেতেন, এখন আপনারা আর পাচ্ছেন না। এখন এই যে সরকার বলছে এটাতে ব্যয় সংকোচন হবে বা টাকা বাঁচানো যাবে, প্রথমত আপনারা খেয়াল করবেন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তারা কিন্তু যখন বড় বড় প্রকল্প করে, যেই সব প্রকল্প থেকে প্রচুর টাকা লুটপাটের সুবিধা থাকে, সেই প্রকল্পগুলো থেকে কিন্তু অপচয়ের কথা বলে না, সেগুলোর ব্যয় সংকোচনের কথা বলে না। যখন তারা ব্যয় সংকোচন করবে তখন তারা গরিব শ্রমিকের পকেট থেকে হাতটা দেয়। ব্যয় সংকোচনের জন্য তাদের একটাই পথ, সেটা হচ্ছে শ্রমিকের উৎসব ভাতা কাটো, শ্রমিকের মজুরি কমাও, শ্রমিকের চিকিৎসা ভাতাটা কেড়ে নাও। তো এইসব ব্যয় সংকোচনের অদ্ভুত অজুহাত নিশ্চয়ই আমরা শুনবো না, আমরা বুঝি। দ্বিতীয়ত, আপনি শুধু খেয়াল করে দেখেন, আপনি যখন উৎসব ভাতায়, যে পয়লা বৈশাখ আসছে, একটা বৈশাখী ভাতা আপনার পাওয়ার কথা, ঈদ গেল, ঈদের ভাতা পাওয়ার কথা, এই টাকাটা যে আপনি পান, এটা তো এমন কোনো বড় টাকা না, 10,000 15,000 টাকা হয়তো বা, এই টাকাটা কি আপনি বিদেশে পাচার করেন? এই টাকাটা আপনি কি করেন? বৈশাখী ভাতা আপনি যখন 10,000 টাকা পেলেন, যে টাকাই পান, এই টাকাটা আপনি বাজারে খরচ করেন না। আপনি যখন বৈশাখী ভাতাটা পান, আপনি চান যে পয়লা বৈশাখ উৎসবের দিন একটু ভালো মন্দ খাবেন, আপনি মুদির দোকানে খরচ করেন, আপনার স্থানীয় বাজারে খরচ করেন। ঈদের যেই ভাতাটা আপনি পান, সেই ভাতা তো আপনি বিদেশে পাচার করেন না, সেই ভাতা দিয়ে আপনি আপনার দোকান থেকে, পাশের দোকান থেকে আপনি আপনার স্ত্রীকে একটা শাড়ি কিনে দেন, সঙ্গীকে একটা কাপ, আপনার বাচ্চার জন্য একটা জামা কিনে দেন, একটা জুতা কিনে দেন। আপনার এখানে 60 থেকে 70 হাজার মনে হয় দৈনিক ভিত্তিক
অনেক শ্রমিক রয়েছেন। শুধু চিন্তা করে দেখেন, 2 ঈদে আপনি যদি আপনার বাচ্চার জন্য উৎসব ভাতা থেকে 2টা করেও জামা কিনেন, সেটা কিন্তু কয়েক লক্ষ জামা 2 ঈদে। এই জামাটা আপনি কোত্থেকে কিনছেন? আপনি তো এই সুপার মলগুলো থেকে কিনছেন না, বসুন্ধরা থেকেও কিনছেন না, যমুনা থেকেও কিনছেন না, আপনি কিনছেন আপনার পাড়ার দোকান থেকে। এখানে যে ক্ষুদ্র মাঝারি যে এন্টারপ্রাইজ গুলো তৈরি হয়েছে স্থানীয় অর্থনীতির ভিতরে, ছোট পুঁজির মালিক মাঝারি পুঁজির মালিক মিলে যে ছোট অর্থনীতি, স্থানীয় অর্থনীতি গড়ে তুলেছে, আপনার টাকাটা সেই স্থানীয় অর্থনীতিতে সঞ্চার হচ্ছে। আপনি উৎসব ভাতা পেলে, আপনি বোনাস পেলে, আপনি ঈদের বোনাস পেলে, এটা সরকার এটাকে লস হিসেবে কেন দেখছে? এটা তো অর্থনীতিতে গতির সঞ্চার করছেন আপনারা। আপনি যখন শাড়ি কিনছেন, জামা কিনছেন, পাঞ্জাবি কিনছেন, জুতা কিনছেন, একটা সেমাই বেশি কিনছেন, বাচ্চার জন্য একটা ড্রেস কিনছেন, একটা যা কিছু আপনি কিনছেন, সেটা লোকাল অর্থনীতিতে একটা গতির সঞ্চার হয়। তো সরকার যখন ব্যবসায়ী মতো বলে যে আমাকে, আমার লস হচ্ছে, আমার বাজেট কাটছাট করতে হবে, তখন আপনারা বলবেন যে আপনারা লোকাল অর্থনীতিকে বাঁচিয়ে রাখেন। এই উৎসব ভাতা, এই ঈদের বোনাস আপনার অর্থনীতিতে গতির সঞ্চার করে এবং সেই গতির সঞ্চারটা আপনার মজুরির ভিত্তিতে হয়ে থাকে। কাজেই এই যে ব্যয় সংকোচন করা, এই যে কথায় কথায় শ্রমিক ছাঁটাই, এগুলো আসলে আলটিমেটলি একটা সামগ্রিক অর্থনীতির উপর এটার একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে। তো কাজেই শ্রমিকের বেতন বাড়লে কখনো অর্থনীতির ক্ষতি হয় না, শ্রমিকের বেতন বাড়লে সরকারের প্রতিষ্ঠানের লস হয় না, এগুলো বাজে কথা। শ্রমিকের বেতন বাড়লে, শ্রমিক ভাতা পেলে, শ্রমিক বিভিন্ন ধরনের ভাতা পেলে, খরচ করলে সেটা স্থানীয় অর্থনীতিতে দ্রুত গতির সঞ্চার হয়, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয়, সেটা আপনাদের কন্ট্রিবিউশন, আপনারা আবার ট্যাক্স দেন, অর্থনীতি তো এভাবেই চলে। তো সরকারের ব্যয় সংকোচনের কথা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট, আপনাদের নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ এটা করে লুটপাট এবং ভাগ বাটোয়ারাকেই উৎসাহিত করা হয়। আপনাদের কাছে আমরা আপনাদের আন্দোলনের মাঝখান থেকে আপনাদের শ্রমিকদের যে অবস্থা সেটা আমরা জানতে পেরেছি। আপনাদের এই আন্দোলন আপনারা আশা করি চালিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকটা দাবি ন্যায্য এবং প্রত্যেকটা দাবির সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আশা করি জোরদার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আপনাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা আদায় করতে সক্ষম হবেন। ধন্যবাদ।